আর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখতেই হবে, তার কারণ হাঁসফাঁস গরম, মানুষের প্রাণ ইতিমধ্যে ওষ্ঠাগত হতে শুরু করেছে মার্চের এই মাঝামাঝি অবস্থাতে। এবার বোধহয় হাওয়া বদল হতে শুরু করেছে, কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে, দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই মার্চের মাঝামাঝি এতটা গরম বাড়বে বারবার আবহাওয়া দপ্তর বলেছে, কিন্তু এবার বোধহয় একটু স্বস্তির বৃষ্টি হবে। কোথায় কোথায় কালবৈশাখীর সম্ভাবনা, হাওয়া বদল হচ্ছে কবে থেকে? দেখো, একেবারেই শহর কলকাতার ক্ষেত্রে আজ কিছুক্ষণ আগেই 2-1% বৃষ্টিপাত হলো এবং আগামী 48 ঘন্টায় 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। বৃহস্পতিবারের পর থেকে শহর কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের পর থেকে। অর্থাৎ কলকাতার ক্ষেত্রে বৃহস্পতিবারের পর থেকে কিন্তু একটা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, যেরকম খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, বিক্ষিপ্তভাবে আজ বৃষ্টি হয়েছে এবং আগামী 24 ঘন্টা পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই 2-1% যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের জেরে কিন্তু 48 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাগুলিতে একটা হাওয়া বদলের সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিষয়টি দেখা যাচ্ছে, আগামী 24 ঘন্টা পর থেকে কিন্তু উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া, কিন্তু গরমের যে তীব্র দাবদাহ, সেই দাবদাহ এখনই কমছে না। অর্থাৎ এই যে গরমের সহ্য করতে হবে বঙ্গবাসীকে, 48 ঘন্টা পর থেকে একটা আবহাওয়ার যে বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বেশ, এই 1 ঘন্টা দুয়ারের রিপোর্টারে বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে আমরা নজর রাখলাম। তবে দুয়ারের রিপোর্টার এখন এ পর্যন্তই। এরপর দেখুন নিউজ রুম লাইভ তমশ্রীর সঙ্গে। ধন্যবাদ সোনিয়া। এবার শুরু করব নিউজ রুম লাইভ, তার আগে এই মুহূর্তের হেডলাইন্স। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঠিক রাত 8টা, আর ঘড়ির কাঁটায় রাত 8টা মানেই সময় দুয়ারের রিপোর্টারের। দুয়ারের রিপোর্টারে এই 1 ঘন্টা আমরা বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখি এবং সঙ্গে থাকেন আমাদের প্রতিনিধিরা। আজ শুরুতেই নজর রাখতে হচ্ছে এই যে এপিক নিয়ে বুড়ি গরমিলের অভিযোগ বারবার করে এসেছে। আমরা দেখেছি একই এপিক নাম্বার, অনেক জায়গায় দুজনের নাম, আলাদা আলাদা নাম, কখনো একই নাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ জানিয়েছিলেন এই এপিক নিয়ে এবং অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মেনে নেওয়া হয়েছে। ভুল স্বীকার কমিশনের অভিযোগে নিয়ম বদল হয়েছে। এপিক নিয়ে যে ভুল স্বীকার কমিশনের, একই নম্বরে নয়া এপিক দেওয়া হবে। একই নম্বরে দুটো এপিক থাকলে সেক্ষেত্রে কি হবে? নির্দেশিকা এসেছে, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে ক্ষমতা দেওয়া হয়েছে। কি সেই ক্ষমতা? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, আমরা দেখেছি এই এপিক নিয়ে আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এবং ভুল স্বীকার কমিশনের, সেক্ষেত্রে এবার কি চেঞ্জ করা হলো, কি ক্ষমতা দেওয়া হলো ইলেকটোরাল অফিসারকে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন, বিশেষত একটা এপিক নাম্বার এবং সেখানে দুটো ভোটার আইডি কার্ড, একটি বাংলায় আর একটি গুজরাটে বা একটি হরিয়ানায়, এই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অভিযোগকে কার্যত মেনে নিল জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি নির্দেশিকা প্রত্যেকটি রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো হয়েছে এবং তা নিয়ে আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন জেলা শাসক ও এডিএম ইলেকশনদের নিয়ে দুপুর 3টে থেকে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। সেই বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হচ্ছে ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে। অর্থাৎ যদি দেখা যায় একই নম্বরে অর্থাৎ ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তারা সংশোধন করতে পারবেন, যেটা এতদিন দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা ছিল। সেই ক্ষমতা এবার কার্যত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে দিয়ে দেওয়া হলো, যাতে এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে তারা সঙ্গে সঙ্গে সেই অভিযোগের নিষ্পত্তি করতে পারেন। এবারে আরেকটা প্রশ্ন আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ এবং সেই অভিযোগের পর এখনো পর্যন্ত এ রাজ্যে 10,000 ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে অভিযোগ জমা পড়েছে। আর এই যে এত সংখ্যক অভিযোগ, তা নিয়েও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে
যদি একই এপিক নম্বরে দুটি ভোটার আইডি কার্ড হয় তাহলে সংশ্লিষ্ট রাজ্যগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের এপিক কার্ডের নম্বর অন্যদিকে যদি হরিয়ানার কারোর সেই এপিক কার্ডের নম্বরই থাকে তাহলে সংশ্লিষ্ট রাজ্যগুলি সেই এপিক কার্ডটি বাতিল করবে, তার বদলে নতুন এপিক কার্ড দেওয়া হবে। নতুন এপিক কার্ডে পিছন দিকে পুরনো এপিক কার্ডের যে নম্বর সেই নম্বরটি লিখে দেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফে এমনটাই নির্দেশ জেলা শাসকদের দেওয়া হয়েছে এবং যেটা সূত্র মারফত খবর একটি এসওপি দেওয়া হয়েছে এই যে এপিক কার্ডগুলিকে কিভাবে বাতিল করা হবে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে নতুন এপিক কার্ড দিয়ে দেওয়া হবে তা নিয়ে একটা 40 পাতারও বেশি একটা এসওপি বিভিন্ন জেলা শাসকদের দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এই এপিক কার্ডগুলিকে বদল করতে হবে। আগামী 7 দিনের মধ্যে সেই কাজ শেষ করতে হবে তেমনটাই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিভিন্ন জেলা শাসকদের দেওয়া হয়েছে। আজ প্রায় কয়েক ঘন্টা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বিষয় নিয়ে বৈঠক হয় এবং তারপরেই সেই সিদ্ধান্তের কথা জেলাগুলিকে জানানো হয়। একেবারেই সোমরাজ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ তুলেছিলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অভিযোগ তুলেছিলেন। 27 ফেব্রুয়ারি কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই, আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। আর এপিক কার্ড নাম্বারটা শুরু হচ্ছে XYZ থেকে। অনলাইন বিজেপির ব্যবসা। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে, আমরা এটা মানব না। এর আগে আপনাদের দেখিয়েছিলাম ডায়মন্ড হারবারের ঘটনা, মেডিকেলে কিভাবে চিকিৎসক পড়ুয়া জাল সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছিল। একই পড়ুয়ার জাল এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট ছিল। এবার ডায়মন্ড হারবারের পর এবার কলকাতা মেডিকেল, হ্যাঁ সেখানেও একই অভিযোগ উঠে আসছে, জাল এসটি সার্টিফিকেটে ডাক্তারিতে ভর্তি। এবার অভিযুক্ত আসানসোলের কুমার আরিয়ান। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অভিজিৎ, রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবারের সেই ঘটনায় কিভাবে তোলপাড় হয়েছিল চারিদিক এবং তারপর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার কলকাতা মেডিকেল জাল এসটি সার্টিফিকেটে ডাক্তারিতে ভর্তি, কিভাবে, ঠিক কি ঘটেছে? সোনিয়া, রাজ্যের বিভিন্ন প্রান্তে জাল বা ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট দিয়ে উচ্চশিক্ষায় ভর্তি এবং চাকরি এটা নানা জায়গায় ঘটছে। আর এবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের পর কলকাতা মেডিকেল কলেজ, আসানসোলের বাসিন্দা এই কুমার আরিয়ান 2023 সালের আগস্ট মাসে নিট ইউজি পরীক্ষা দিয়ে সেখানে এসটি কোটায় অর্থাৎ শিডিউল ট্রাইব কোটায় ভর্তি হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তারপরে হাইকোর্টে একটি কেস হয়। সেই কেসের পরিপ্রেক্ষিতে যেটা জানা যায় যে তার যে এসটি সার্টিফিকেট সেটা সম্পূর্ণ জাল এবং কুমার আরিয়ান, তার নাম হচ্ছে কুমার আরিয়ান, তার বাবার নাম হচ্ছে, বাবার সারনেম হচ্ছে সাউ এবং গোন্ড, GOND, গোন্ড কাস্ট দিয়ে সে এসটি সার্টিফিকেট বার করেছে এবং এই সার্টিফিকেটটি সম্পূর্ণ জাল। এবং তারপরই আসানসোলের SDPO অর্থাৎ মহকুমা শাসক আসানসোল দক্ষিণ থানাকে FIR রুজু করতে বলে এই কুমার আরিয়ানের বিরুদ্ধে। আসানসোলের মহুয়া ডাঙ্গার বাসিন্দা এই কুমার আরিয়ান সেকেন্ড ইয়ারের ছাত্র। তবে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই অভিযোগ পাওয়ার পরেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং কুমার আরিয়ানের স্টুডেন্টশিপ বাতিল করে দেয়, তাকে হাসপাতাল থেকে অর্থাৎ মেডিকেল কলেজ থেকে তাকে বহিষ্কার করে, তার স্টুডেন্টশিপ ক্যান্সেল করে দেয়।
জাল বেশ বা অভিজিৎ। ভুয়ো এসটি সার্টিফিকেট দেওয়ার জন্য, এবং তার বিরুদ্ধে থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। সোনিয়া। বেশ অভিজিৎ। আর অন্যদিকে বার্থ সার্টিফিকেট জালিয়াতিতে এবার নয়া মোড়। কেন এই কথা বলছি? এবার নাম জড়ালো প্রধান উপপ্রধানের। গ্রেপ্তার করা হয়েছে পঞ্চায়েত কর্মীকে, আর তার চাঞ্চল্যকর অভিযোগ, চাপ দিয়ে নাকি জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠে আসছে। আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে সমীর, রয়েছে আমার সঙ্গে। সমীর, বার্থ সার্টিফিকেট জালিয়াতি যেখানে প্রধান উপপ্রধানের নাম জড়িয়ে যাচ্ছে, গ্রেপ্তার হয়েছেন যে পঞ্চায়েত কর্মী, সে তো চাঞ্চল্যকর অভিযোগ করছে। একদমই তাই সোনিয়া। গত শনিবার পলাশিপাড়া থানার অন্তর্গত সাহেবনগর পঞ্চায়েতের এক কর্মী রাজেশ বিশ্বাস, তাকে পলাশিপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে। এবং এই যে পঞ্চায়েত থেকে যে জাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা বিস্তৃত চলছিল এবং সেখানে জালিয়াতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতে পাঠানো হয় এবং 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তখন সে জানায় যে এই ঘটনায় জড়িত রয়েছে ওই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। আজকে যখন তাকে ওই পঞ্চায়েতে নিয়ে যাওয়া হয় তদন্তের স্বার্থে এবং সেই কাজ করেছেন এবং তাদের নির্দেশে এই কাজ করেছেন, যদিও এই অভিযোগ কিন্তু প্রধান অস্বীকার করেছে, উপপ্রধান অস্বীকার করেছে। তাদের জন্য দাবি অভিযোগ খারিজ করছেন সাহেবনগরের প্রধান উপপ্রধান, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। বেশ, মুর্শিদাবাদের নবগ্রামের দিকে নজর রাখতেই হবে, কারণ সেখানে গুলি চলল, অপহরণের মতো অভিযোগ। কেন, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত? বচসা তো চলছিল, আর তার মাঝেই যুবক গুলি চালিয়ে দিল। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, কোথা থেকে এই অশান্তির সূত্রপাত, যেখানে গুলি চলল এবং যিনি গুলি চালালেন তার কাছে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? দেখুন, নবগ্রামের বাথান এলাকা, ছোট বাথান বলে এলাকায় ঘটনা। একটা বাইক কেনাবেচাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তোমার এই ঘটনা ঘটেছে এবং নামে এক যুবককে খুব কাছ থেকে পায়ে গুলি করে বলে কিন্তু জানা গেছে। অপহরণ করা ঘটেছে এবং এই ঘটনায় নবগ্রামে কিন্তু যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পরিবারের পক্ষ থেকে এই নিয়ে জমাভাবে মুসলিমকে নারাজ, এই বিশ্বের সঙ্গে তোমার পায়ে তুলে বেরিয়ে তাকে প্রথমে লালবাগ পরে কিন্তু তাকে কোথাও একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা জানা যায় যে তার অবস্থা স্থিতি, তবে কেন কে বা যারা গুলি করল, তবে বাইক কেনাবেচাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে কিন্তু পুলিশ এলাকা জানিয়েছেন। পুরো ঘটনা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যেহেতু তোমার জাতীয় সড়কের পাশে ঘটনা, অর্থাৎ বাইক কেনাবেচা থেকেই অশান্তির সূত্রপাত, আর তাতেই এরকম অবস্থা। বেশ, অন্যদিকে এবার নজর রাখবো খণ্ডঘোষের চিন্তামণিপুর গ্রামের দিকে, কারণ সেখানে সংঘর্ষ চললো, আর সেই সংঘর্ষে একটা প্রাণ পর্যন্ত চলে গেল, আহত হলো অনেকে। এমন অবস্থা তৈরি হলো যে ঘটনাস্থলে পুলিশকে পৌঁছতে হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। কিন্তু এই ঘটনার সূত্রপাত কোন জায়গায়, কাদের মধ্যে সংঘর্ষ? শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কেন খণ্ডঘোষ এই এলাকা এভাবে উত্তপ্ত হয়ে উঠলো? কোথা থেকে ঘটনার সূত্রপাত যে একটা প্রাণ পর্যন্ত চলে গেল? আহত কতজন? একেবারেই দেখো, এই যে খণ্ডঘোষের এই গ্রামে প্রতিবার দোলের সময় কালী পুজো হয় এবং গতকাল ছিল সেই কালী পুজোর বিসর্জন। এবং এই রাতের বিসর্জনের সময় মাইক বাজানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত। এক গোষ্ঠীকে তার আগের বছর মারধর করার অভিযোগে তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছিল। এরপরে এই যে বিসর্জনের পর যাদেরকে এক ঘরে করে রাখা হয়েছিল তারা মন্দিরে তালা দিয়ে দেয় এবং তাতেই অন্য গোষ্ঠী তারা বাধা দিতে যায় এবং তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। ইট পাথর নিয়ে একে অপরের ওপর চড়াও হয় এবং তাতেই শীতল খাঁ নামে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও 9 জন গুরুতর আহত হয়েছেন এবং এই সংঘর্ষের খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী গ্রামে গেছে। পুলিশই টহল চলছে এবং পুলিশ ইতিমধ্যেই এই যে সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে এবং গ্রামে যেহেতু এই ঘটনাকে ঘিরে এখনো উত্তেজনা রয়েছে, তাই যাতে নতুন করে অশান্তি না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে এলাকায় পিকেট বসানো হয়েছে। বেশ, শরদিন্দু। কালী পুজো হচ্ছিল, দোল কালী একেবারে না, 12টা বেজে গেছে আর সিভিল পুলিশ ছিল, বললে ভাই বন্ধ করে দে। ওরা একটু মদ খেয়েছিল, বলছে বন্ধ করবো না। দিয়ে এবার রাতারাতি পাথর
ওই বোতল সব যোগাযোগ করে গেছে। ভোর থেকে আছে। এবারে আমার বাবারা বয়স হয় ঠাকুরতলায় আসে ভোরবেলা, তখনই আমি চিরামিল্লা ফেঁকে দিয়েছি। এবারে মেরে দিয়েছে, বলছে মরে গেছে, তোর বাবাকে মেরে দিয়ে শুয়ে পড়ে আছে। আদিত্য খাঁ, শ্যামল খাঁ, ওরা ম্যানেজার গেছে সেখানেতে বোতলে করে আর লাঠি করে আর পিস্তলে করে প্রচণ্ড হাড়ে মেরেছে। গ্রামের সদস্যরা তারা গেছে, তাদেরকে সেইখানেতে বেপরোয়াভাবে বোতল রিভলভারটা টাঙ্গি তারপরে কি হলো দিয়ে একজনকে মেরে ফেললো। আর এবার নজর রাখবো নদিয়ার দিকে। নদিয়ার শিব মন্দিরে তফসিলি জাতিকে বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ, এবং জেলা প্রশাসনের এই ভূমিকায় রীতিমতো বিচারপতি ক্ষুব্ধ। পুলিশকে তোপ দেখেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কি বলছে আদালতের কি পর্যবেক্ষণ, আরো বিস্তারিত এই বিষয়ে অর্ণব জানাতে পারবে। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, মন্দিরে বৈষম্য আর তাতেই ক্ষুব্ধ বিচারপতি, আদালতের পর্যবেক্ষণ কি বলেছেন তিনি? দেখো, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্ট জানিয়েছেন আমাদের রাজ্যের যে সংস্কৃতি, যে সুনাম, সেই সুনাম বিরোধী একটা অভিযোগ আসছে নদিয়া জেলার এই কালীগঞ্জ থানা থেকে, এবং এটা আমাদের রাজ্যের রীতিনীতি নয়, আমাদের রাজ্যের সংস্কৃতি এটা নয়। কোনো মন্দির, সেটা সাধারণের মন্দির, সেখানে মানুষ যাবেন, তাদের পুজো নিবেদন করবেন, এবং এক্ষেত্রে একটা নির্দিষ্ট অংশের মানুষকে মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু তার থেকেও যেটা অক্ষমতা পুলিশ প্রশাসনের, যে তারা বলছে স্থানীয় মানুষের সাথে বসে এই বিষয়টার মীমাংসা করতে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন এর মীমাংসার কি আছে? আদতে ঘরে বসে পুলিশ যদি কোনো রিপোর্ট তৈরি করে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা হয়। কোথাও কারোর একটা ইগো, সেই ইগো বা দম্ভ, সেটাকে স্যাটিসফাই করার জন্যই সম্ভবত পুলিশ প্রশাসন কাজ করছে। তাই কোনো ওসি নয়, ওসির ওপর মহলের কোনো সিনিয়র অফিসারকে দিয়ে এই পুরো ঘটনার আড়ালের রহস্য উদ্ঘাটিত করতে হবে, এবং তিনি শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন এই মামলা ফের শুনানির জন্য রাখবেন। সেক্ষেত্রে তাদের রিপোর্ট দিতে হবে। এবং বিচারপতি বলেছেন এই ঘটনায় আড়ালে অন্য কোনো রহস্য রয়েছে। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ, তারা আগামী যে গাজন সন্ন্যাসী রয়েছে হিন্দুদের, এক্ষেত্রে ওই অঞ্চলের মানুষের ক্ষেত্রে একটা দীর্ঘদিনের রীতি, সেখানে একটা অংশের মানুষকে মন্দিরে প্রবেশ করতে না দেওয়া, এই ঘটনা আমাদের রাজ্যের কালচারের পরিপন্থী। এই ঘটনায় পুলিশ প্রশাসন যথাযথ পদক্ষেপ করছে না, তাই তাদেরকে সতর্ক করে দিয়ে সিনিয়র অফিসারকে নিয়োজিত করে এই ঘটনার রিপোর্ট দিতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বেশ, ফিরলাম ব্রেকের পর। দুয়ারে রিপোর্টারে এবার নজর রাখবো ঠিক ব্রেকের আগে যে কথা বলেছিলাম, কোলাঘাটে হয়ে যাচ্ছে নদ চুরি। রূপনারায়ণের চর দখল করে হচ্ছে অবৈধ নির্মাণ। ছবিটা দেখুন, এই ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা এক দুদিন বা কিছুদিন আগের তৈরি নয়, বেশ আরো কয়েকদিন আগে থেকেই তৈরি হচ্ছে। কতদিন ধরে এই অবৈধ নির্মাণ চলছে? সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, রূপনারায়ণের চর দখল করে অবৈধ নির্মাণ কারা করছে, কেন করছে, কতদিন ধরে করছে, চিহ্নিত করা গেছে তাদের? তাদের চিহ্নিত করা গেছে এমনটাই দাবি করছেন স্থানীয় মানুষজন। কিন্তু চিহ্নিত তারা করলে কি হবে? যারা চিহ্নিত করে ব্যবস্থা নেবেন সেই প্রশাসন এখনও পর্যন্ত উদাসীন বলে তারা অভিযোগ করছেন। সে কারণে আজকে তারা পথে নামলেন, নেমে মিছিল করলেন। তারা বললেন যে এভাবে নদী পাড়ে একেবারে বেদখল হয়ে যাচ্ছে একের পর এক জমি, যেখানে একেবারে পাকা কনস্ট্রাকশন করা হচ্ছে সোনিয়া। এবং যে ছবি দেখলে বোঝা যাচ্ছে, তুমি বললে একদিন নয় দুদিন নয়, মাস ছাড়িয়ে বছর ভর কিন্তু এ ধরনের কনস্ট্রাকশন চলছে। তারপরেও কিন্তু উদাসীন রয়েছে প্রশাসন। সে কারণে এটা চলছে। কারা পেছনে, সেই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গেছে। সেখানে বিরোধীরা শাসক দলের প্রতি বলা যায় অভিযোগ আনছেন, কিন্তু শাসক দল অভিযোগ অস্বীকার করছেন। সকলেই তবে সামনে থেকে বলছেন এমনটা হওয়া উচিত নয়। কেন না, ফি বছর বন্যায় ভাসে কোলাঘাট, নদীতে জল বাড়লেই জল উঠে আসে একেবারে শহরে। সেখানে এরকম বেআইনি বা বলা যায় অবৈধ নির্মাণ এখন নদীর পাড় ঘেঁষে সেটা যে আরো ভোগান্তি বাড়াবে, সেটা কিন্তু বুঝছেন এলাকার মানুষ। সমস্যায় পড়বে সাধারণ মানুষ। বেশ, 12 মাস নৌকো টৌকো রাখা হয়, জেলেরা মাছ টাছ ধরে রাত দিন আসে, সব যেতে ঘেরে নিল, তাহলে নৌকোগুলো তারা কোথায় রাখবে? আমরা চাইছি ওইখানে না হোক, ভেঙে দিই, পরিষ্কার ভেঙে দিক, যেমন আছে মাঠ থাকবে, নৌকো টৌকো রাখবে, ছেলেরা যা আশা করছে দুর্গা ঠাকুর ভাসান টাসান হবে, ওইটাই চাই আমরা।
অন্যদিকে আবারও গঙ্গাসাগরে ভাঙন, কোটালের জলোচ্ছ্বাস, আর তাতে কি পরিস্থিতি ছবিটা দেখাবো আপনাদের। কপিলমুনি আশ্রমের কাছেই স্নান ঘাটে যেভাবে ভাঙন ধরেছে তা এক কথায় ভয়াবহ। সাগর তটের 1 থেকে 3 নম্বর স্নান ঘাটে ভাঙন, আর এলাকা পরিদর্শনেও বিধায়ক গিয়েছিলেন। আরো বিস্তারিত ছবিটা জানতে চাইবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, গঙ্গাসাগরে ভাঙন, কোটালের জলোচ্ছ্বাস, কিন্তু কি ব্যবস্থা নেওয়া গেল এখনো পর্যন্ত? কারণ বিধায়ক গিয়েছিলেন স্বয়ং পরিদর্শনে। হ্যাঁ দেখো, বিধায়ক যান এবং যেখানে এডুকেশন দপ্তর থেকে শুরু করে যে স্থানীয় যে বিডিও রয়েছে, সাগর বিডিও, তাদেরকে নিয়ে কিন্তু পরিদর্শন করেন এবং কি এই পরিস্থিতি মোকাবিলা করতে কি করণীয় সেটা কিন্তু একটা রুট ম্যাপ কিন্তু একটা তৈরি করার কথা বলা হয়েছে। এবং তার পাশাপাশি যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয়, সবে বসন্তকাল শেষের দিকে এবং এই সময় সাধারণত আমরা যেটা জানি সমুদ্র কিন্তু একদম স্বাভাবিক তার এতে থাকে, কিন্তু যেটা দেখা গেল সেটা আতঙ্কের বিষয়, যেটা হলো যে এই যে গঙ্গাসাগর যে সমুদ্র সৈকত, যে দোল পূর্ণিমার যে কোটাল ছিল, পূর্ণিমার কোটাল, সেই কোটালে কিন্তু একদম জল ফুলে ফেঁপে উঠলো এবং উত্তাল সমুদ্র লক্ষ্য করা গেল। এইটা কিন্তু আবহাওয়া কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে, কারণ আগে এইভাবে কিন্তু কোনোদিন দেখা যায়নি। স্থানীয় যে মানুষজন তারা যেটা মনে করছেন, এই মুহূর্তে যদি এই পরিস্থিতি হয় তাহলে সামনে বর্ষাকাল রয়েছে, আরো বড় বড় কোটাল রয়েছে, তাহলে কি পরিস্থিতি হতে পারে একেবারে সেই আশঙ্কাই করছেন তারা। বেশ বিশ্বজিৎ, কারণ 6ই জানুয়ারি আগেই আমরা দেখেছিলাম জুলাই আগস্ট মাসে, জুন জুলাই আগস্ট, এই যে 3 মাস বর্ষাকাল, এই বর্ষাকালে সমুদ্রের জল বা বিভিন্ন প্রতি বছরের নিম্নচাপ, এই নিম্নচাপের জন্য এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচণ্ড আতঙ্কের ভিতরে থাকে। আমরাও আতঙ্কের ভিতরে রয়েছি। তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যাতে পার্মানেন্ট এই সমস্যার সমাধান করা যায় সেইটুকু করবেন, অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে পার্মানেন্টভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করুন। অতএব রাজ্য সরকার বসে নাই গঙ্গাসাগরের সুন্দরবনের বিস্তীর্ণ যে ভাঙন আবার শুরু হয়েছে, সেই ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত সোজা করে এটাকে একটা পার্মানেন্ট জায়গাতে নিয়ে যাওয়া যায়, তার জন্য প্রচেষ্টা চলছে। আগে ভাঙন রোধে কপিলমুনি আশ্রমকে এগিয়ে আসার আবেদন করেন মুখ্যমন্ত্রী। ভাঙনের হাত থেকে মন্দির বাঁচাতে সাহায্যের আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার সময় ওদের একটা কোটি কোটি মানুষ, 1 কোটির ওপর মানুষ আসে, প্রচুর টাকা ওদের জমাও পড়ে। সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায়, কারণ সেখানে ওদের একটা মন্দির আছে। আমি বলেছি যে আপনারা এবারের টাকার থেকে 25% টাকা দিয়ে, যাতে এই মন্দিরটা ডুবে না যায় জলে, আপনারা ওই জায়গাটা কংক্রিট করে দিন। গুরুদাসজি মহারাজ হ্যাঁ বলেছেন আপ জো বলেঙ্গে হাম করেঙ্গে। অন্যদিকে নদী ভাঙনে দিশেহারা হয়ে যাচ্ছে ফালাকাটার মানুষরা। যে ছবি আপনাদের দেখাবো সে ছবি সত্যি ভয়াবহ। দেখুন ফালাকাটার মানুষ কিরকম ভোগান্তিতে রয়েছে। দেওগাঁও দক্ষিণ পাড়ায় এই ঠিক ছবিটা, যেখানে প্রায় 15টা পরিবারকে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। সব থেকে সমস্যার সম্মুখীন তো এই স্থানীয়রা, তারা কি বলছেন দেখুন। নদীর ওপারে অনেক আমাদের চাষাবাদী জমি ছিল, সেই জমিগুলো অলরেডি নদী গর্ভে চলে গেছে। অনেক পরিবার এখান থেকে ট্রান্সফারে অন্য জায়গায় চলে গেছে। তাই আশা করছি আপনাদের মাধ্যমে খবরটা সম্প্রসারিত হলে, বিশেষ করে যে 100টা পরিবার এখানে রয়েছে এই মধ্যদাগার পাটে, সেই পরিবারগুলো সুরক্ষিত থাকবে। আর বিশেষ করে এখন তো এটা ফাল্গুন মাস চলছে, আর কিছুদিন পরে বর্ষা হয়তো চলে আসবে। এর মধ্যে যদি কাজটা শুরু হয় তা তো খুব ভালো হবে। 15টা পরিবারকে ইতিমধ্যে ঘর ছাড়তে হয়েছে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, 15টা পরিবার তো ঘর ছেড়েছে, এখনো বেশ কিছু বাড়ি ভাঙনের মুখে, মানে তাদেরকেও নিজেদের ঘর ছাড়তে হবে। প্রশাসন কি বলছে এই অবস্থায়? দেখো সোনিয়া, ফালাকাটার যে প্রত্যন্ত এলাকা, দেওগাঁওয়ের যে এলাকার ছবি আমরা দেখাচ্ছি, সেটা শহরাঞ্চল থেকে কিছুটা প্রত্যন্ত এলাকায় বটে, কিন্তু এই সমস্যায় কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এবং স্থানীয়দের অভিযোগ যে বারবার আবেদন নিবেদন করা হয় এবং বারবার আধিকারিকরা এসে দেখেও যান সমস্যা, কিন্তু কার্যত ব্যবস্থা কিছুই হয়নি।
যদিও আজকে খবর করার সময় কিন্তু আমরা ফালাকাটা পঞ্চায়েত সমিতির যে সভাপতি সুভাষ রায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন যে ওই এলাকার সমস্যার কথা তারা জানেন এবং স্থায়ীভাবে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তার চিন্তা ভাবনা তারা করছেন। সোনিয়া, বেশ, এটা আমাদের কাছে খবর আছে এবং এটা আমরা পরিদর্শনগুলো দেখছি, এটা চেষ্টা করছি যে যেখান থেকে হোক প্রতিশত যাতে আমাদের সেটা বাংলাদেশটা করতে পারি এবং এটা ভালো করে সলিউশন করার একটা ব্যবস্থা চলছে। উত্তরবঙ্গ মেডিকেল, সেখানে ডিনের পদত্যাগ দাবি করা হচ্ছে। একেবারে অধ্যক্ষকে ঘেরাও করে স্মারকলিপি জমা দেয় পড়ুয়ারা। ডিনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। কি অভিযোগ জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, কি অভিযোগ এই ডিনের বিরুদ্ধে? ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কি অভিযোগ? সোনিয়া, দিন 5 আগে দেখা গিয়েছিল এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডিন এক ইন্টার্নকে শোকজ করেছিল। কারণ ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেমিনার হলে এই ইন্টার্নটা কিন্তু সেখানে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে খেলা দেখছিল। তারপরেই এক ইন্টার্নকে শোকজ করা, সেখান থেকে কিন্তু এই ডিনের বিরুদ্ধে ডিন কিন্তু রোষে কবলে পড়েন এই ইন্টার্নদের। শুধু এই চ্যাম্পিয়ন্স ট্রফির শোকজ করা নয়, ডিনের ছেলে মেয়ে তারা কিন্তু সাগর দত্ত কলেজে পড়ুয়ারত চিকিৎসক, তিনি এই জায়গায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সমস্ত কিছু দায়িত্বে রয়েছেন। এই এক প্রকার কারণ। এই ডিন তিনি বেছে বেছে কিন্তু যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের কিন্তু ঘর করিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, ডিন যেখানে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের দায়িত্ব, সেখানে তিনি দেখা যাচ্ছে স্টুডেন্টের সুরক্ষার ব্যাপারে কোনো কিছু দায়িত্বই পালন করছেন না। যে সময় স্টুডেন্টদের ডিনের দরকার হয় সেই সময় স্টুডেন্টরা তাকে পাশেই পায় না। এ ধরনের ভুরি ভুরি অভিযোগ তুলে এদিন কিন্তু অধ্যক্ষকে একেবারে ঘেরাও করে স্মারকলিপি দিল এই ইন্টার্ন পড়ুয়ারা। তাদের দাবি যে এই যে ঘটনা, পুরো ঘটনার তদন্ত করুক অধ্যক্ষ এবং তদন্ত করে পুরো রিপোর্ট তলব করা হোক এবং আগামী দিনে এই ডিনকে যাতে সরিয়ে ফেলা হোক। গত 6 মাস আগে দেখা গিয়েছিল ডিনকে কিন্তু সরিয়ে এই নতুন ডিন অনুপম গুপ্তাকে আনা হয়। একেবারে বিশ্বজিৎ, এবং ডিনের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছে অধ্যক্ষ। কোচবিহারে ধর্ষণে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। 3 বৃদ্ধ যারা ইতিমধ্যেই পুলিশের জালে। মেখলিগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ আর ষাটোর্ধ্ব 3 ব্যক্তি, তাদের বিরুদ্ধেই এই অভিযোগ এবং সেই ঘটনায় ধর্ষণের অভিযোগ অন্তঃসত্ত্বা নাবালিকা। আরো বিস্তারিত জানাবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কি ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে কোচবিহারের মেখলিগঞ্জে যে ঘটনা ঘটেছে অত্যন্ত একটা পাশবিক ঘটনা এবং এক নাবালিকা, সেই নাবালিকাকে 3 বৃদ্ধ 3 ষাটোর্ধ্ব ব্যক্তি লাগাতার ধর্ষণ করেছে এবং যার ফলে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীতে বিষয়টি জানাজানি হতেই তার পরিবারের তরফে ওই 3 বৃদ্ধ যারা প্রতিবেশী, ওই নাবালিকার প্রতিবেশী, তাদের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগ পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ তাদের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে। আজ তাদের মেখলিগঞ্জ আদালতে তোলা হয় এবং ওই বৃদ্ধা 3 জনকে মেখলিগঞ্জ আদালত 3 দিনের পুলিশ হেফাজত দিয়েছে। বেশ, আঠারোর পঞ্চায়েতে গুলি করে খুন করার অভিযোগ ছিল তৃণমূল কর্মীকে। একেবারে অফিসে ঢুকে বিপ্লব সরকারকে গুলি করে খুনের অভিযোগ ছিল, আর তাতেই 9 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে 7 অভিযুক্তকে। আরো ডিটেল এ বিষয়ে জানবো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, 18-র পঞ্চায়েতে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল কর্মী বিপ্লব সরকারকে। কি আপডেট পাওয়া যাচ্ছে? 9 জনকে তো গ্রেপ্তার করা হয়েছিল, তারপর দোষী সাব্যস্ত 7। একদম দেখো, 14ই মে 2018 অর্থাৎ একেবারে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছিল। ঠিক বিকালে একেবারে ভোট শেষ হবার ঠিক মিনিট 40 আগে হঠাৎই শাসক দলের পার্টি অফিসে গিয়ে সেখানে এলোপাতাড়ি গুলি চালায় এবং এই ঘটনায় বিপ্লব হালদার সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, পরবর্তীকালে হাসপাতালে গিয়ে মৃত্যু হয়। এই ঘটনায় 17 জনের নামে চার্জ গঠন হয়, তার মধ্যে 9 জনকে দোষী সাব্যস্ত করে বারাসত আদালত এবং সেই 9 জনের মধ্যে একজন ইতিমধ্যেই কিন্তু যারা জামিন পেয়েছিলেন তাদেরকেও একজন
তার মধ্যে জামিন পেয়ে গেছে, তাকেও দোষী সাব্যস্ত করা হয়েছে, অর্থাৎ তাকে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে হাজিরা দিতে হবে। এবং ইতিমধ্যে আরো 7 জন, তার মধ্যে একজন বেকসুর খালাস হলো, আরো 7 জনকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। 20 তারিখ তাদের দোষী সাব্যস্ত করা হবে, সাজা ঘোষণা হবে। ইতিমধ্যেই কিন্তু এই যেভাবে খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই কিন্তু আদালত জানিয়েছেন যে কঠোর শাস্তি, অর্থাৎ ফাঁসি অথবা তার মৃত্যুদণ্ড হতে পারে, এমনটাও কিন্তু আদালত সূত্রে জানা গেছে। কিন্তু যেভাবে এই বিপ্লব সরকারকে, হালদারকে একেবারে প্রকাশ্যে, একেবারে ভোটের দিনে পার্টি অফিসের ভিতরে এলোপাতাড়ি গুলি চালায়, এবং সেই ঘটনায় যারা গুলি চালিয়েছিল সবাই বিজেপি কর্মী, এমনটাও কিন্তু সূত্রে, পুলিশ সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই কিন্তু 7 জনকে দোষী সাব্যস্ত করে 20 তারিখে তাদের সাজা ঘোষণা হবে। বেশ, ইন্টারভিউটারে রিপোর্টটা এসছে এবং যে পলাতক সুজিত তাকে ফাইল ফর্ম প্রেজেন্ট করে দিয়ে আজকেরই রায় দিয়েছেন, কিন্তু রায়টা হচ্ছে গিলটি ফাইন করেছেন, আর 20 তারিখে পূর্ণ রায়টা দেন। বাকি 8 জনের ভিতরে একজন অ্যাকুটার হয়েছে, কারণ তার এগেনস্টে এভিডেন্সটা আসেনি, আর 7 জন কনভিক্টেড, দোষী সাব্যস্ত হয়েছে। সাহেব বললেন যে এদেরকে আমি দোষী সাব্যস্ত করলাম, তো কাস্টাডিতে নিলেন, 20 তারিখে সেন্টেন্স শোনাবে। 8 জনকে দোষী সাব্যস্ত আর কাউকে না, আর খালাস দিল প্রতাপ সাহা বলে একজনকে, বেনিফিট অফ ডাউট। শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মিত ক্লাসের অভিযোগ কোথায়? ভগবান গোলায় একেবারে তালা ঝুলিয়ে তাই বিক্ষোভ দেখানো হচ্ছে। বেলা 11টা বেজে যায়, তারপরেও নাকি কোনো শিক্ষক স্কুলে আসেননি। দেখুন, আচ্ছা 11টা একই যদি ঢুকে থাকি, বলুন যে ম্যাম প্রেয়ার লাইনে ম্যাম থাকে নাকি, বা প্রেয়ার লাইন কটাই হয়? না, প্রেয়ার লাইনটা তো ফ্যাক্ট না। আমার কথা হচ্ছে সরকারি টাইম এবং আমরা কটাই করছি প্রেয়ার লাইন। আমাদের মতো হয়তো 10:30, 11:30, 11:15, 10, 11টা আমি করতে পারি। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে টাইম কটা, কটাই করছি। নিয়মিত ফাঁকিবাজির অভিযোগ রয়েছে। আরো বিস্তারিত প্রণব জানাতে পারবে। প্রণব, এই স্কুলের 6 জন শিক্ষকের মধ্যে একজনও এলো না 11টার মধ্যে, এবং এটা একদিনের ঘটনা নয়, এরকম হতেই থাকে যে অভিযোগ উঠে আসছে এরকমই। এবং সেই কারণেই কিন্তু আজকে ভগবানগোলার রামপুরা যে প্রাথমিক বিদ্যালয় আছে, অভিভাবকরা তারাই এসে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং আজকে 11টা বেজে গেলেও কিন্তু কোনো শিক্ষকের দেখা মেলেনি, এবং তারপরে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন। এবং শিক্ষকরা যখন আসে তখন দেখা যায় কারো 20 মিনিট, কারো 25 মিনিটে এই ধরনের লেট, এবং তারপর তারা গেটে তালা মেরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং অভিভাবকদের অভিযোগ প্রায় এই ধরনের ঘটনা ঘটে, এবং ছাত্রছাত্রীরা যখন চলে আসে তারা নিজেদের মধ্যে খেলতে ব্যস্ত থাকে, এবং ক্লাসে গিয়েও ঠিক মতন ভাবে পড়াশোনা হয় না। এবং এই অভিযোগ তুলেই কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে তোমার ভগবানগোলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদি প্রাথমিক শিক্ষা পরিষদের যে বোর্ড রয়েছে তোমার বহরমপুরে, সেখান থেকে দাবি বলা হয়েছে যে অভিযোগ পাওয়া গিয়েছে, যদি সত্যিকারের এই ধরনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ওই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে। তারপরে কিন্তু কিছুটা হলেও শান্ত হন অভিভাবকরা, এবং এর পরবর্তীকালে এই ধরনের ঘটনা ঘটবে না বলে কিন্তু শিক্ষকরা মুচলেখা দেন। বেশ, দিনহাটা কলেজ আর সেই হলটে স্টপেজের দাবি জানাচ্ছেন পড়ুয়ারা, কারণ 2020 সালের পর স্টেশনে ট্রেন দাঁড়ায় না, ফলে স্বাভাবিকভাবেই কলেজ যেতে বেশি টাকা খরচ করতে হয়। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, স্টপেজের দাবি জানাচ্ছেন কলেজ পড়ুয়ারা, কিন্তু ইতিমধ্যে তারা কোনো সাড়া পেয়েছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই কলেজ হল্ট স্টেশনটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই কিন্তু রেল দপ্তর এখানে হল্ট স্টেশন তৈরি করেছিল, এবং প্রায় 40 বছর এখানে ট্রেন দাঁড়াতো, এবং যে ট্রেনে দিনহাটা মহকুমার ছাত্রছাত্রীরা এসে এই স্টেশনে নেমে তারপরে কলেজে যেত। কিন্তু কোভিডের পর থেকে যখন ট্রেন চালু হয় সেই ট্রেনটি আর দাঁড়ায় না, ফলে ছাত্রছাত্রীদের কিন্তু এখন সেই অন্য স্টেশনে নেমে তারপরে টোটো ভাড়া করে আসতে হয়। এতে সময় এবং অর্থ দুই অপচয় হয়। গোটা বিষয়টি নিয়ে রেল দপ্তর যেটা জানিয়েছে যে এই যে ছাত্রছাত্রীদের এই দাবি, সেই দাবির বিষয়টি আগামীতে বিবেচনা করা হবে, এবং কি বিষয় রয়েছে, কিভাবে সেটা চালু করা যায় কিনা সবটাই খতিয়ে দেখা হবে। বেশ।